আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন সময়ে তোমরা তোমাদের বাড়িতে থেকে আশা করি যে চমৎকারভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা তোমাদেরকে নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনাগুলোকে আরও সহজ করার চেষ্টা করছি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমরা নিয়মিতভাবে এই ক্লাসগুলো দেখবে এবং পড়াশোনায় এখান থেকে যতদূর সম্ভব যে সামনের দিকে সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে। তো আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 7.2 আমরা গত ক্লাসে 7.2-এর 1 থেকে 9 নম্বর পর্যন্ত আমরা অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 10 নম্বর থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমরা আজকে ক্লাসটি করব। তো চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। 10 নম্বর প্রশ্নটি তোমরা পড়ো, বই খাতা কলম নিয়ে বসে যাও। 10 নম্বর প্রশ্নটি তোমরা পড়ো। চলো দেখি 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, আমাদের কি সমাধান করতে বলা হয়েছে। 10 নম্বর প্রশ্নে বলছে যে একজন ফল বিক্রেতার মোট ফলের 1/2 অংশ আপেল এবং 1/3 অংশ 1/3 অংশ কমলালেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? এখানে বলা হচ্ছে যে একজন ফল বিক্রেতার কাছে যতগুলো ফল আছে তার মধ্যে হাফ অংশ অর্থাৎ অর্ধেক আছে হচ্ছে আপেল, 1/3 হচ্ছে তোমার কমলা লেবু এবং 40টি আম আছে। বলা হচ্ছে যে কতগুলো ফল আছে আমাদের সেই সংখ্যাটি বের করতে হবে। তাহলে কতগুলো ফল আছে, আমরা মোট ফলের পরিমাণটি আমরা প্রথমেই কি করব, ধরে নিব। তাহলে চলো লিখি যে আমরা 10 নম্বর অঙ্কটি সলভ করছি। তাহলে প্রথমেই লিখব, মনে করি মোট ফল আছে xটি, মোট ফল আছে xটি। তাহলে মোট ফলের হাফ অংশ হচ্ছে আপেল। তাহলে লিখবো যে আপেল আছে কতগুলো, মোট ফলের হাফ অংশ, অতএব আপেল আছে, তাহলে মোট হচ্ছে আমার x, তাহলে x এর হাফ অংশ, এটা হচ্ছে আমার মোট ফলের হাফ অংশ হচ্ছে আপেল আছে। তাহলে এটিকে লিখলে কি লেখা যায়, এর মানে হচ্ছে গুণ, তাহলে x এর সাথে 1/2 এটি গুণ, তাহলে এই x টি কোথায়, এই ভগ্নাংশের লবের সাথে গিয়ে গুণ হয়, তাহলে x 1 এর সাথে গিয়ে গুণ হবে। তাহলে x আর 1 গুণ করলে উপরে x নিচে 2 এত অংশ। ওকে, তাহলে আপেল আছে x/2 অংশ। এবার কি বলেছে, এবার বলেছে যে কমলা লেবু। তাহলে লিখি যে অতএব কমলা লেবু আছে, তাহলে কমলা লেবু আছে কি, মোট হচ্ছে x, তাহলে মোট ফল এর কত 1/3 অংশ হচ্ছে কমলা লেবু আছে। একইভাবে আমরা এটিকে ক্যালকুলেশন করে ফেলি, x/3 অংশ। ওকে, এটি পেয়ে গেলাম। আর আম রয়েছে 40টি। তাহলে আমার মোট ফল, তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি, তাহলে প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে মোট ফল হচ্ছে আমার x, তাহলে আমার মোট ফলের মধ্যে আপেল হচ্ছে x/2 প্লাস কমলা লেবু হচ্ছে x/3 আর আম রয়েছে 40টি। তাহলে এই কমলা লেবু, আপেল এবং আম এই তিনটি যোগ করে দিলে আমি টোটাল মোট হয়ে গেল, আমার মোট ফল পেলাম। তাহলে মোট ফল ধরেছিলাম x, তাহলে x সমান যোগ করে দিব কমলা লেবু, আর এটা হচ্ছে আপেল, কমলা লেবু এবং আম যোগ করলে আমার মোট ফল হয়ে গেল। তাহলে মোট ফল ধরেছিলাম x, তাহলে x সমান এত। চলো এবার এটিকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে x ইকুয়াল, এবার এটিকে আমরা লসাগু করি, 2 আর 3 এর লসাগু করলে কত হয়, 6 হয়। তাহলে এটি হচ্ছে 6 আর হরের লসাগু, তাহলে 40 এর নিচে 1 আছে, তাহলে 2 3 এবং 1 এর লসাগু হচ্ছে 6। তাহলে এখানে 2 6 মধ্যে করা যায় 3 বার, 3 গুণ 6, তাহলে লবের সাথে কি গুণ হবে, তাহলে হলো 3x। তারপরে এটা হয়ে গেছে হলো প্লাস, এই 3 6 এর মধ্যে করা যায় 2 বার, তাহলে 3 গুণ 6 2 বার গেল, তাহলে লবের সাথে গুণ হবে, লব আছে x, তাহলে 2x প্লাস এখানে 1, এর নিচে কত আছে, কোনো কিছু নাই মানে মনে মনে আছে কত, 1 আছে, তাহলে 1 6 এর মধ্যে কয়বার যায়, 6 বার, তাহলে লবের সাথে গুণ হবে, উপরে 40 আছে, তাহলে 6 দিয়ে 40 এর গুণ করলে 4 6 24 আর একটা 0 240। ওকে, আমরা পেয়ে গেলাম
বা এবার এই 6 এখানে নিচে আছে, এখানে আমি নিয়ে আসি, তাহলে 6 যদি আমরা সাইড চেঞ্জ করি, এপাশে ভাগ আছে, বামে নিয়ে আসলে কি হবে, গুণ হবে, তাহলে 6 আর x গুণ করলে 6x, আর এখানে 3x আর 2x 5x প্লাস কত 240 এটি থাকলো। এবার 6x, এবার এই 5x কে আমরা কি করি, বাম পাশে নিয়ে আসি। ওকে, তাহলে কি হলো, পাশে ডাইনে ছিল হচ্ছে প্লাস 5x, বামে হলো মাইনাস 5x ইকুয়াল এর পাশে 240 থেকে গেল 240। ওকে, এবার আমরা এই পাশে ক্যালকুলেশন করি, বা তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে, x ইকুয়াল 240। তাহলে আমাদের বের করতে বলেছে কি, আমাদের বলেছে মোট ফল কত, তাহলে আমরা মোট ফল ধরে নিয়েছিলাম কত, x, তাহলে আমাদের মোট ফল x এর মান কত বের হয়ে গেছে, 240। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয়, তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল, নির্ণেয় মোট ফল 240 টি। ওকে, এটি আমাদের অ্যানসার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে বুঝতে পেরেছো তোমরা অঙ্কটি। চলো এবারে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করি। তাহলে এই যে আমাদের 10 হয়ে গেল, এরপর আমরা 11 নম্বরটি সমাধান করব। ওকে, এবারে আসো 11 নম্বর। 11 নম্বর সমস্যাটি সমাধান করব। 11 নম্বরে কি বলেছে, 11তে বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পুত্রের যে বয়সটি, বর্তমান যে বয়স তার থেকে 6 গুণ হচ্ছে কার বয়স, পিতার বয়স। তাহলে যদি তোমার পুত্রের বয়স যদি 5 বছর হয়ে থাকে, তাহলে পিতার বয়স কত হবে, 6 গুণ বলেছে, তাহলে 5 6 কত হয়, 30 বছর। ওকে, আমাদের এটি ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখি আর কি কি বলেছে। বলা হচ্ছে এরপরে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর, অর্থাৎ 5 বছর পরে গিয়ে তাদের যে বয়স হবে, পুত্রের বয়স এবং পিতার বয়স, তাদের দুইটা বয়সকে যোগ করলে হবে কত, 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেইটি বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে বর্তমান বয়স যদি বের করতে বলা হয়ে থাকে, তাহলে বলতেছে এখানে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে আমরা পুত্রের বয়সটাকে ধরে নেই যে x বছর। তাহলে আসলে কি, যে মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। আচ্ছা, পুত্রের যদি বর্তমান বয়স x বছর হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, প্রশ্নে বলা ছিল যে পুত্রের যে বয়স তার 6 গুণ হবে হচ্ছে পিতার বয়স। তাহলে এখন লিখব যে পিতার বর্তমান বয়স, তাহলে কত, 6 গুণ, তাহলে x গুণ 6 এত বছর, তাহলে কত হলো 6x বছর। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 6x বছর। এরপরে আরো একটা কথা বলা হয়েছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে 5 বছর পরে, যেহেতু বর্তমান বয়স আমরা পুত্রের x ধরেছি, তাহলে 5 বছর পরে গিয়ে কত হবে, তাহলে 5 যোগ হয়ে যাবে এই বয়সের সাথে। বর্তমান বয়স যদি পুত্রের 10 বছর থাকে, তাহলে 5 বছর পরে গিয়ে এই পুত্রের বয়স কত হবে, 15 বছর হবে। ঠিক বর্তমান বয়স পুত্রের হচ্ছে x বছর, তাহলে 5 বছর পরে গিয়ে এই পুত্রের বয়স কত হবে, x প্লাস 5 বছর। চলো সেটি লিখি। অতএব 5 বছর পর পুত্রের বয়স কত হবে, তাহলে বর্তমানে x বছর, 5 বছর পরে গেলে যোগ হবে x প্লাস 5 বছর। ওকে, তাহলে পিতারটাও বের করে ফেলি। 5 বছর পর পিতার বয়স, আর এখানে বলা হচ্ছে যে 5 বছর পর, হ্যাঁ, তাহলে লিখি পিতার বয়স কত, পিতার বয়স বর্তমান বয়স কত বের হলো, 6x বছর। তাহলে 5 বছর পরে, তাহলে 6x প্লাস 5 বছর, 6x প্লাস 5 বছর 5 বছর পরে গিয়ে।
ওকে, এটা হলো। এখন আসো প্রশ্ন মতে কি বললো। প্রশ্ন মতে বললো যে 5 বছর পরে পিতা এবং পুত্রের যে বয়স হবে সেই বয়সের যোগফল হচ্ছে 45 বছর। তাহলে আসলে এবার প্রশ্ন মতে লিখে ফেলি। প্রশ্ন মতে তাহলে 5 বছর পরে যে পুত্রের বয়স কত, x + 5। আচ্ছা, পুত্রের এবং পিতার বয়সের সমষ্টি, তাহলে যোগ পিতার বয়সটা যোগ করে দেই, 6x + 5 ইকুয়াল, এই দুটি যোগ করলে অর্থাৎ এই পুত্রের বয়স এবং পিতার বয়স দুটিকে যোগ করলে এর যোগফল কত হবে, 45। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আসো এবার এটাকে ক্যালকুলেশন করি। বা এখানে একটি x আছে, এখানে 6x আছে, তাহলে 1x আর 6x যোগ করলে 7x, এখানে 5 আর 5 যোগ করলে 10 হয়, ইকুয়াল 45। বা 7x, এই 10টি বাম পাশে রয়েছে, একে আমি ডাইনে নিয়ে যেতে চাই, তাহলে ডাইনে 45 রয়েছে, যদি নিয়ে আসি এখানে প্লাস 10 ছিল হয়ে গেল -10, বা 7x ইকুয়াল 35, বা x ইকুয়াল 35 ডিভাইডেড 7। তাহলে x এর মানটি বের হয়ে গেল, x এর সাথে 7 গুণ আকারে আছে বাম পাশে, আমি যদি ডানে নিয়ে যেতে চাই গুণ ছিল, ডানে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে 35 ডিভাইডেড 7 ভাগ হলো। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে x এর মান কত বের হয়, 5 × 7 = 35, 5 বার যায়, তাহলে x এর মান 5। তাহলে খেয়াল করো এখানে আমার পুত্রের বর্তমান বয়স x বছর ধরে নিয়েছিলাম, তাহলে আমার বের হয়ে গেল অতএব পুত্রের বর্তমান বয়স 5 বছর বের হয়ে গেল একটা। আর বলেছে পিতার বর্তমান বয়স বের করব, বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত সেটি বের করতে বলেছে। তাহলে এবার বের করে ফেলি পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স কত, এখানে 6x ছিল, 6x, তাহলে 6 গুণ x এর জায়গায় কত লিখব, 5, এত বছর, তাহলে 5 × 6 = 30 বছর। ওকে, আমরা উত্তর পেয়ে গেলাম, পিতার বর্তমান বয়স 5 বছর এবং পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স 30 বছর। এটি হচ্ছে অ্যানসার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এবং বারবার তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো খুব সহজ মনে হবে, খুবই সহজ অঙ্ক। এরপরে তোমরা এর মাধ্যমে যে সৃজনশীলগুলো আসবে, সৃজনশীল প্রশ্নগুলো আশা করি তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। চলো এর পরবর্তী সমস্যাটি আমরা সমাধান করি। পরবর্তীতে আমরা 12 নম্বর অঙ্কটিতে চলে যাব। ওকে, তাহলে আমরা 12 নম্বর অঙ্কটি সলভ করব। 12 নম্বরটি, তাহলে প্রশ্নটি তোমরা পড়ো। 12 নম্বরে কি বলেছে, বলেছে লিজা ও শিখার বয়সের অনুপাত কত, 2:3, তাহলে 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত। তাহলে এটি দেওয়া আছে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। আসলে সেটি আমরা লিখি, যে দেওয়া আছে হ্যাঁ, প্রথমে কি বলেছে, কার বয়স, লিজা ও শিখা, লিজা ও শিখার বয়সের অনুপাত, সমান কত দেওয়া আছে, অনুপাত 2:3। ওকে, এখন তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে, তাহলে আসো যে মনে করি লিজার বয়স কত, লিজার এখানে অনুপাত দেওয়া আছে 2, তাহলে মনে করি লিজার বয়স 2x, এটি মনে করলাম 2x বছর। আর শিখার বয়স তাহলে লিখব, শিখার বয়স, তাহলে এখানে 3 রয়েছে, অনুপাত 3x লিখলাম। আচ্ছা, এইবার প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে
প্রশ্ন মতে কি বলেছিল, তাদের বয়সের অনুপাত হচ্ছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 30 বছর। তাহলে লিজার বয়স হচ্ছে 2x, যোগ করে দেই 3x। লিজা এবং শিখার বয়স যোগ করে দিলাম হচ্ছে 30 বছর। আসো এবার ক্যালকুলেশন করলে 5x = 30 বা x = 30 ডিভাইডেড 5 বা x = 5 6 30 6। আচ্ছা, লিজার বয়স আমরা এবার লিজা এবং শিখার বয়স কত, কার কত বয়স সেটি বের করতে বলা হয়েছে। তাহলে আসো এই কাজটা করে ফেলি। তাহলে এবার লিজার বয়স বের করে ফেলি। লিজার বয়স কত ছিল, 2x বছর ছিল। তাহলে এখানে 2 × x এর মান কত পেয়েছি, 6। তাহলে x এর জায়গায় 6 বসিয়ে দেই, এত বছর গুণ করলে 6 × 2 = 12 বছর। তাহলে আমরা লিজার বয়স পেয়ে গেলাম। একইভাবে আমরা শিখার বয়স বের করে ফেলি। শিখার বয়স কত, 3x বছর। তাহলে 3 × x এর মান কত বের হয়েছে, 6, এত বছর। তাহলে 3 6 18 বছর। ওকে, তাহলে আমরা লিজার বয়স এবং শিখার বয়স পেয়ে গেলাম। তাহলে অ্যানসার কি হবে, অ্যানসার হচ্ছে লিজার বয়স কত, 12 বছর, আর শিখার বয়স কত বছর, 18 বছর। এই হচ্ছে অ্যানসার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 12 নম্বর অঙ্কটিও শেষ হয়ে গেল। এবারে চলো আমরা এর পরবর্তী সমস্যাটি সমাধান করি। 13 নম্বর অঙ্কটি করে ফেলি। ওকে, 13 নম্বর প্রশ্নটি তোমরা পড়ো। 13 নম্বরে কি বলেছে, 13 নম্বরে বলা হচ্ছে যে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা হচ্ছে 58। একটা ক্রিকেট খেলায় ইমন এবং সুমন এই দুজনের রান হচ্ছে টোটাল 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত সেটি বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে কি বললো, এখানে বললো ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাহলে আমরা কার রান ধরে নিব, সুমনের রান ধরে নেই যে x, কারণ সুমনের যে রান তার দ্বিগুণ থেকে 5 রান কম হচ্ছে কার, ইমনের। তাহলে সুমনের রানের সাথে যেহেতু ইমনের রান তুলনা করা হয়েছে, তাহলে আমরা সুমনের রানটাই ধরে নিব। তাহলে না হলে আমরা ইমন তো বের করতে পারবো না, কারণ সুমনের দ্বিগুণের থেকে 5 কম হচ্ছে ইমনের। তাহলে সুমনের কত সেটি প্রথমে আমার জানতে হবে। তাহলে আসো ধরে নেই প্রথমেই সুমনের রান সংখ্যা হচ্ছে, তাহলে মনে করি সুমনের রান সংখ্যা কত, x, এটি ধরে নিলাম আমরা। সুমনের রান সংখ্যা হচ্ছে x। তাহলে ইমনের কত বলেছে, সুমনের যা তার দ্বিগুণ থেকে 5 কম। তাহলে লিখি ইমনের রান সংখ্যা কি বলেছে, সুমনের রানের দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে কি, x থাকে, দ্বিগুণ মানে 2x, তার থেকে আবার কত কম, 5 কম, তাহলে -5। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে এটা বুঝতে পেরেছো। এবার কি বলেছে, এবার বলা হচ্ছে যে তাদের দুজনের রান সংখ্যা হচ্ছে, দুজনের রানের যোগফল হচ্ছে 58। তাহলে আসলে প্রশ্ন মতে লিখে ফেলি, প্রশ্ন মতে তাহলে দুজনের রান যোগ করবো। তাহলে x হচ্ছে সুমনের রান যোগ ইমনের রান, তাহলে 2x - 5 যেটা যোগ করলাম, যোগফল কত, 58। এটিকে আমরা এখন ক্যালকুলেশন করি, x + 2x - 5 = 58 বা 3x = 58 + 5 বা 3x = 63 বা x = এটা ভাগ করব 63 ডিভাইডেড 3 বা x = 21। তাহলে x এর মানটি আমি পেয়ে গেলাম।
এখন কি বলছে ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? এখন ইমনের রান কত ছিল? 2x - 5। তাহলে আমরা লিখব যে অতএব ইমনের রান সংখ্যা সমান 2x - 5 এটা ছিল। তাহলে 2 * x এর মান 21 বের হয়েছে, এটা বসাই দিলাম -5। তাহলে এটা গুণ করি, 2 অঙ্কে 2 আর 2 গুণে 4, 42 - 5। তাহলে 42 থেকে -5 মাইনাস করে দিলে হয় কত? 37। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ইমনের রান সংখ্যা হচ্ছে 37। ওকে, তাহলে আমাদের এটি বের হয়ে গেল। আমাদের 13 নম্বর অঙ্কটিও সমাধান হয়ে গেল। এবারে আমরা পরবর্তী অঙ্কটিতে চলে যাব, 14 নম্বর অঙ্কতে চলে যাব। তোমরা ঝটপট খাতা তুলে নাও, আশা করি যে বুঝতে পেরেছো। 14 নম্বর অঙ্কটি তোমরা সবাই পড়ো। 14তে কি বলা হয়েছে? 14 নম্বরটায় আসো, এখন আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। ওকে, 14 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? সেটি হচ্ছে কমলাপুর স্টেশন থেকে, ঢাকা কমলাপুর স্টেশন, ওখান থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব কত সেটি বের করতে বলা হয়েছে। আসো তাহলে ধরে নেই যে দুইটি স্টেশনের মধ্যকার দূরত্ব হচ্ছে x। এটি যেহেতু কত দেওয়া আছে? কিলোমিটারে দেওয়া আছে, তাহলে ধরে নিব যে x কিলোমিটার। তাহলে লিখব প্রথমেই, মনে করি স্টেশন দুটি দূরত্ব x কিলোমিটার। তখন লিখলাম কিলোমিটার। ওকে, তাহলে এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে, বলেছে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার যায়। তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। বলেছে এখানে যে ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। তাহলে আমাদের এটি বের করে ফেলবো। তাহলে চলো প্রথমেই আমরা লিখি যে আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 10 মিনিট কত সেটি বের করে ফেলি। 60 মিনিট সমান 1 ঘন্টা হলে 10 মিনিট সমান কত হবে? 10 মিনিট হচ্ছে 10/60 এত ঘন্টা। তাহলে এটি 1/6 ঘন্টা। এটি হয়ে গেল। এখন আসো, এখন বললো যে 30 কিলোমিটার বেগে চলে। 30 কিলোমিটার বেগে চলে। তাহলে এটি লিখি 30 কিলোমিটার। ট্রেনটি 30 কিলোমিটারে যায় হচ্ছে 1 ঘন্টা। ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে এখন স্টেশন দুটি দূরত্ব ধরেছিলাম কত? x কিলোমিটার। তাহলে এক স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাবে, তাহলে দুইটা স্টেশনের মধ্যকার দূরত্ব হচ্ছে x কিলোমিটার, অর্থাৎ সে x কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে এবার আমরা লিখব যে x কিলোমিটার যায়, তাহলে এটি কত হবে? x কিলোমিটার পথ যাবে, তাহলে x/30 ঘন্টায়। ওকে,
এটি হলো। তাহলে এরপরে আবার বলেছে কি 25 কিলোমিটার, 25 কিলোমিটারের কথা উল্লেখ আছে, সেটাও বের করি। 25 কিলোমিটার যায়, এটাও 1 ঘন্টায়। তাহলে 20 x কিলোমিটার যায়, x ডিভাইডেড 25 ঘন্টায়। ওকে, তাহলে 30 কিলোমিটার এবং 25 কিলোমিটার এই দুইটি আমরা বের করে ফেললাম। এখন আসো, এখন আমাদের এখানে বের হয়েছিল কি 10 মিনিটের ব্যবধান ছিল, তাই না? 10 মিনিটের একটি ব্যবধান ছিল। বলা হচ্ছে যে ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটারে 10 মিনিট সময় কি লাগতো? বেশি লাগতো, তাই না? 10 মিনিট সময় বেশি লাগতো। তাহলে আমরা 10 মিনিটে ট্রেনটি কতটুকু যায়? 1/6 ঘন্টা, এটা আমরা বের করে ফেলছি। যেহেতু আমাদের এই দুইটা 30 কিলোমিটার এবং 25 কিলোমিটারের একটা ব্যবধান এখানে রয়েছে, যে 10 মিনিট সময় বেশি লাগতো, তাহলে এখন প্রশ্ন মতে আমরা লিখব, এবার লিখি প্রশ্ন মতে তাহলে লিখব যে 10 মিনিট সময়, যেহেতু 25 কিলোমিটার পথ যেতে 10 মিনিট সময় বেশি লাগতো, অর্থাৎ ট্রেনটি যদি 25 কিলোমিটার বেগে যায়, ঘন্টায় 25 কিলোমিটার বেগে যায়, তাহলে সময় আরও 10 মিনিট বেশি লাগে। তাহলে এইটা হচ্ছে আমাদের বেশি সময়। তাহলে বেশি থেকে আমরা কি করব? আমাদের যে কম সময়টা লাগবে সেটা আমরা বিয়োগ করব। তাহলে x ডিভাইডেড 25 মাইনাস x ডিভাইডেড 30 ইকুয়াল, তাহলে আমাদের 10 মিনিটে কতটুকু সময় আসে? 1/6। এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে, এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা হচ্ছে। এবারে চলো আমরা এটি ক্যালকুলেশন করে ফেলি। তাহলে 25 এবং 30 এটির লসাগু হচ্ছে 150, 150 এটি হচ্ছে লসাগু। তাহলে এটি কি থাকে? তাহলে 25 150 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। 6 বার গেলে উপরে x আছে, এর সাথে গুণ 6x মাইনাস, আর 30 150 এর মধ্যে 5 বার যায়, তাহলে উপরে x এর সাথে গুণ 5x, আর এই পাশে 1/6। এটিকে যদি ক্যালকুলেশন করি, x ডিভাইডেড 150 ইকুয়াল 1/6, বা এখানে এখন কোণাকুণি গুণ করে দেই, তাহলে 6x ইকুয়াল টু 150, বা x ইকুয়াল টু 150 ডিভাইডেড 6। ওকে, এবার ভাগ করলে এটা কত বের হয়ে যাচ্ছে? ভাগ করলে বের হয় 6 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে ভাগ করলে বের হয় 25। তাহলে x এর মানটি আমরা পেয়ে গেলাম। তাহলে বের করতে বলেছিল স্টেশন দুইটির দূরত্ব কত, তাহলে x এর মান বের হয়ে গেছে 25। তাহলে অতএব স্টেশন বলেছে স্টেশন দুইটির দূরত্ব কত, তাহলে স্টেশন দুইটির দূরত্ব 25 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, চলো এর পরবর্তী সমস্যাটি সমাধান করি। এরপরে রয়েছে 15 নম্বর সমস্যা। ওকে, 15 নম্বর সমস্যাটি সমাধান করি। প্রশ্নে রয়েছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ এর যে দৈর্ঘ্যটা প্রস্থ যত তার 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে প্রথমেই বুঝতে পারছো যে ধরে নিতে হবে যে জমির প্রস্থটা হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য 3 গুণ বেশি। 3 গুণ করলে কত হয়? 3x হচ্ছে দৈর্ঘ্য। ওকে, এরপরে চলো জমিটির পরিসীমা 40 মিটার, জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খুবই সহজ একটি সমস্যা, চলো এটি সমাধান করি। তাহলে বলছে আয়তাকার জমির প্রস্থ ধরে নিব করি। তাহলে মনে করি আয়তাকার জমির প্রস্থ x মিটার, এটা ধরে নিলাম। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে? বলা হচ্ছে যে 3 গুণ। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য 3 গুণ, তাহলে হচ্ছে 3 গুণ x, 3 গুণ
এত মিটার, গুণ করলে 3x মিটার। এখন প্রশ্নে আরেকটা জিনিস দেওয়া আছে, জমিটির পরিসীমা দেওয়া আছে 40 মিটার। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী বের করি। আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা তাহলে কত? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটি হচ্ছে আমরা সূত্র জানি। তাহলে এখানে 2 ইনটু দৈর্ঘ্য কত? 3x আর প্রস্থ হচ্ছে x। তাহলে 2 ইনটু কত? 3x আর x 4x গুণ করলে এটা ইনটু, তাহলে এটা কত? 4 গুণ 8x। তাহলে পরিসীমা পেয়ে গেলাম 8x। এখন প্রশ্ন মতে বলেছিল, প্রশ্ন মতে কি বলেছে? আমাদের এখানে পরিসীমা হচ্ছে কত? 40 মিটার। তাহলে প্রশ্ন মতে পরিসীমা হচ্ছে 8x = 40 বা x = 40 ডিভাইডেড 8 বা x = 5, 5 × 40। ওকে, 5 x এর মান বের হয়ে গেল কত? 5। বলেছে যে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। ওকে, তাহলে আয়তাকার জমিটির আমরা x এর মান 5 পেয়েছি, অর্থাৎ জমির প্রস্থ ধরেছিলাম কত? x, তাহলে x এর মান 5। তাহলে আয়তাকার জমির প্রস্থ x মিটার ধরেছিলাম, তাহলে এটা কত? x এর মান পেয়ে গেলাম 5 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে 5 মিটার আর হচ্ছে আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য কত? 3x মিটার। এখানে 3 ইনটু x এর মান কত বের হয়েছে? 5। তাহলে 5 এত মিটার, তাহলে 3 × 5 = 15 মিটার। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 5 মিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 7.2 এর আজকে আমরা 10 থেকে 15 পর্যন্ত আজকে আমরা এই 6টি অঙ্ক করলাম। এর আগে আমরা 1 থেকে 9 পর্যন্ত করেছিলাম পূর্বের ক্লাসে। এর আগেও আমরা 7.1, 7.1 এর সবগুলো করে ফেললাম। আজকে 7.2 শেষ হয়ে গেল। তোমরা সবগুলো ভিডিও ক্লাস দেখবে। আশা করি যে তোমরা বাড়িতে পড়াশোনা করে আমাদের সহযোগিতা নিয়ে ক্লাসগুলোর মাধ্যমে পড়াশোনাতে অবশ্যই তোমরা দক্ষতা অর্জন করবে, সমৃদ্ধি অর্জন করবে। বিনা প্রয়োজনে এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা কেউই বাড়ির বাইরে বের হবে না। যদি একান্তই বের হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর বাড়িতে থেকে পড়াশোনা করবে, বাবা মাকে সহযোগিতা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।